প্রিয় দর্শক, মাথা নিয়ে আমাদের মাথা ব্যথা সবার, কিন্তু মাথা ব্যথা আসলে কখন মাথা ব্যথার কারণ হওয়া উচিত বা কখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না আজকে। তাই আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় মাথা ব্যথা নিত্যদিনের উপসর্গ ও করণীয় নিয়ে কথা বলবো আমি ডক্টর শ্রাবণ তৌহিদা, এবং আমার সাথে এই বিষয়ে কথা বলতে এবং পরামর্শ দেওয়ার জন্য রয়েছেন প্রফেসর ডক্টর নির্মলন্দী বিকাশ ভৌমিক, কনসালটেন্ট নিউরোমেডিসিন, আজগর আলী হাসপাতাল। এবং আপনারাও কিন্তু আপনাদের সমস্যার কথা আমাদেরকে ফোন করে বলতে পারেন, এবং সেই ফোন নম্বরগুলো হলো 83325509 এবং 83327754 এই নাম্বারে। সো চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো? হ্যাঁ, আমি ভালো। মাথা ব্যথা আসলে অ্যাকচুয়ালি কারণগুলো কি? মাথা থাকলেই মাথা ব্যথা হবেই। আপনি যেরকম বললেন যে সবারই মাথা ব্যথা, সব বয়সে মাথা ব্যথা হতে পারে। কারণ বয়স অনুযায়ী আমরা পার্থক্য করে থাকি। তো ২ রকম হতে পারে। একটা হচ্ছে ক্রনিক হেডেক, মানে লম্বা সময়ের ব্যথা, আর একটা হচ্ছে সাডেন অনসেট হেডেক, ওকে। তাৎক্ষণিক ব্যথা। মূলত যদি ২টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকে ব্রেনে খারাপ কিছু পাওয়া যায় না, যেমন ধরেন মাইগ্রেন একটা ব্যথা, তারপর ধরেন টেনশন একটা ব্যথা। ক্রনিক ডেইলি হেডেক আমরা এক ধরনের ব্যথার কথা বলি। আবার ব্রেনে যদি টিউমার থাকে তার জন্য ব্যথা হতে পারে, রক্তনালীর কোনো সমস্যা থাকলেও ব্যথা হতে পারে। তো এইভাবে আমরা সিমটমগুলি শুনে অ্যানালাইজ করতে হয় যে কী ধরনের ব্যথায় মানুষ ভুগছেন। আচ্ছা, কিন্তু মাথা ব্যথার যে কারণ সেগুলো তো আসলে ডিফারেন্ট টাইপ, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, দেয়ার আর লটস অফ কারণ। মানে কারণের কথা যদি বলি সেদিক থেকে মানুষের খাবার বা সেক্স, তারপরে হচ্ছে বয়স, এগুলো তো একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে Yes, করে। বয়স অনুযায়ী তারতম্য হতে পারে, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য থাকতে পারে। যেমন দেখা যায় যে আর্লি এজে এক ধরনের ব্যথা হয়, লেট এজে আরেক ধরনের ব্যথা হয়। আচ্ছা। বিশেষ করে প্রাইমারি হেডেকগুলি আর্লি এজে বেশি, সেকেন্ডারি হেডেকগুলি একটু শেষ বয়সের দিকে হতে পারে। ওকে। আমি মিন করছি হলো টেনশন টাইপ হেডেক, ক্রনিক ডেইলি হেডেক, মাইগ্রেন, এগুলো একটু আর্লি এজে বেশি হয়। আচ্ছা। এবং দেখা গেছে যে টোটাল ছেলে মেয়ের মধ্যে যদি পার্থক্য করি, মাইগ্রেনটা মেয়েদের মধ্যে বেশি, টেনশন টাইপ হেডেকও মেয়েদের মধ্যে বেশি। আর বাচ্চাদের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা অনেকখানি কমে যায়। সো আপনি যখন হিস্ট্রি নেবেন বা রোগীর কথা শুনবেন, তখনই পার্থক্য করতে হবে যে কোন ধরনের মাথা ব্যথার পেশেন্ট ভুগছেন। আচ্ছা। খাবার ব্যাপারে হলে কিছু কিছু খাবারের ক্ষেত্রে দেখা যায় যে হেডেককে ট্রিগার করে, মাইগ্রেন স্পেশালি। মাইগ্রেন স্পেশালি, যেমন চকলেট, চিজ, রেড ওয়াইন, মিট, আবার কার্বোহাইড্রেট, এগুলি তো করতে পারে। তো যখন আপনি রোগীর সাথে কথা বলবেন, প্রশ্ন করে বুঝতে পারবেন যে পেশেন্ট কিসে ভুগছে। সে অনুযায়ী ডায়েট, এলিমিনেশন ডায়েট করতে পারে। এখন কিটো ডায়েটের কথা বলা হচ্ছে, লো গ্লাইসেমিক ডায়েটের কথা বলা হচ্ছে, যেগুলি মাইগ্রেনের ক্ষেত্রে হেল্প করতে পারে। কিন্তু টেনশন টাইপ হেডেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডায়েটের কোনো অ্যাডভাইস নাই। আচ্ছা। এবং টেনশন টাইপ হেডেক দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সো এই যে কারণগুলো আপনি বললেন, মাইগ্রেন এবং টেনশন টাইপের হেডেক, এটাই তো সবচেয়ে বেশি কমন, কমনেস্ট, মানে বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড। সো কমনেস্ট। এক্ষেত্রে স্যার, টেনশন টাইপের হেডেক বা মাইগ্রেন টাইপের হেডেক, এই দুটোর আসলে পার্থক্য আমি আপনার কাছ থেকে সেভাবে শুনতে চাইবো না, ট্রিটমেন্টেও ডেফিনেটলি পার্থক্য রয়েছে। Definitely. তো ওভারঅল এই দুটো হেডেক ছাড়াও কোন কোন হেডেকগুলো আসলে একটা মানুষের সবচেয়ে বেশি কনসার্ন থাকা উচিত, বা কখন একজন ডক্টরের কাছে যাওয়া আচ্ছা, উচিত? তার আগে আমি বলি যে ওভারঅল যা হেডেক আমাদের হয়, 15% অনলি সাফার ফ্রম মাইগ্রেন। ওকে। মাইগ্রেনের পার্সেন্টেজ কিন্তু খুব একটা বেশি না। ওকে। কিন্তু যেটা হয়, আমরা চেম্বারে যখন কোনো পেশেন্ট দেখতে চাই বা হাসপাতালে যখন পেশেন্ট দেখি, প্রথমে রুগী এসে বলে, স্যার আমার মাইগ্রেন আছে। সেটা একটা কমন আইডিয়া যে মাথা ব্যথা মানে মাইগ্রেন, কিন্তু মাইগ্রেন কিন্তু টোটাল মাথা ব্যথা 15% অনলি। টেনশন টাইপ হেডেক এবং অন্য হেডেকগুলির পেশেন্টই বেশি। তো আমরা যখন অ্যানালাইজ করার চেষ্টা করি, ওকে। হেডেকটাকে 2 ভাগে ভাগ করে কী ধরনের হেডেকে ভুগছে তার উপর ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। ডিপেন্ড করে। স্যার, একটা ফোন চলে এসেছে, ফোনটি নিয়ে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল থেকে তাহমিনা পপি বলছি। জি বলুন স্যার, শুনছেন। আচ্ছা, আমার বয়স 32। আমি আসলে কিশোর বয়স থেকেই খেয়াল করছি আমার কিছু কিছু কারণে মাথা ব্যথা হয়, যেমন একটু রোদ লাগলে, ঠান্ডা লাগলে, ধোয়া, কিংবা কোনো রং বা দুর্গন্ধ, এমনকি ফুলের যেসব ফুলে সুগন্ধি বেশি, এসব কারণে আমার মাথাটা চট করে ধরে যায়। তো আমি এই মাথা ব্যথা বিষয়ে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারও দেখেছিলাম, কিন্তু সে আমাকে একটা ব্লু কাট চশমা ইউজ করতে দিয়েছিল, কিন্তু আমি আসলে কোনো ধরনের গ্লাস পরতে পারি না, সেক্ষেত্রে আমার মাথা ব্যথা হয়। জি, উত্তর। হ্যাঁ জি স্যার। জি, আসসালামু আলাইকুম।
আপনার ব্যথাটা কি সপ্তাহে 7 দিনই থাকে? না না, সপ্তাহে 7 দিন থাকে না, এটা মাঝে মাঝে হয়। কত কিন্তু ফ্রিকোয়েন্টলি যখন হয়? ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, ব্যথাটা অনেক বেশি হয়, আমার চোখ ঝাপসা হয়ে আছে, অনেক অনেক সময় একেবারে কপালের শিরাগুলো ফুলে যায়, মনে হয় যেন কেটে ফেলি, এত ব্যথা। এবং আমি কয়েকবার বমি করছি, এরকমও হয়েছে। আনুমানিকভাবে বলতে পারেন মাসে কয়বার এরকম তীব্র ব্যথাটা হয়? মাসে 2-1 বার। এর মাঝখানে আপনি ভালো থাকেন? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকি। আচ্ছা, ব্যথাটা কি মাথার এক পাশে হয়? না, মাথার এক পাশে না, সামনের দিকে। ফ্রম দ্য হিস্ট্রি যেটা মনে হচ্ছে যে ওনারটা হয়তো মাইগ্রেন ভ্যারাইটির মাথাতে হতে পারে। চোখে কোনো সমস্যা পেয়েছিল ডাক্তার সাহেব চোখ না, দেখানোর পরে? আমার চোখে পাওয়ার হলো লেফট এন্ড রাইট চোখে অল্প পাওয়ার সমস্যা, 0.25 একটাতে আর একটায় 0.5। হ্যাঁ, কোনো ওষুধ খাচ্ছেন আপনি? না, মাথা ব্যথার জন্য বা চোখের সমস্যার জন্য কোনো ওষুধ খাচ্ছি না। তাহলে আপনার ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ আপনার যে ব্যথাটা হচ্ছে তাতে আপনার দৈনন্দিন কাজকর্মে কতখানি ব্যাঘাত করে। হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন যে আপনার ব্যথার কারণে, মাথা ব্যথার কারণে দৈনন্দিন যে কাজকর্ম তাতে কতটুকু ব্যাঘাত হয়? হ্যাঁ, ব্যাঘাত হয়, অনেক সময় হয়, আমার শুয়ে থাকতে হয়, চোখ বন্ধ করে, আমি আলো সহ্য করতে পারি না, যখন মাথা ব্যথা হয় তখন অনেক সমস্যাই হয়। জি, এই ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দ্রুত, এবং যে ট্রিগারগুলি আপনার যে পরিস্থিতিতে ব্যথাগুলি বাড়ে সেগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার যে হ্যাঁ, আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি আগুনের কাছে একটু কম, যে রোদে থাকি না। কিন্তু রোদে তো বের হইতে হয়, যেহেতু আমি একজন পেশাজীবী মানুষ, আমার তো বের হইতে হয়, গ্রামে হেঁটে যেতে হয় আমার স্কুলে। আবার অনেক সময় যদি বাতাসের প্রবাহটা বেশি থাকে, সেক্ষেত্রেও আমার মাথা ব্যথা হয়। জি, এই ট্রিগারগুলি অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনার আচ্ছা। চিকিৎসকের পরামর্শ নেন, নিউরোলজিস্টকে দেখাতে পারেন, এবং এটা ভালো, নিউরোলজিস্ট। জি, ভালো আচ্ছা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব, এবং আপনি ভালো থাকবেন চিকিৎসা নিলে। আচ্ছা। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এই প্রসঙ্গে প্রাসঙ্গিক একটা কথা জানতে চাই স্যার, মাথা ব্যথায় আসলে কোন ডক্টরের কাছে যাওয়া উচিত? কঠিন প্রশ্ন। প্রাথমিকভাবে আমরা বলতে পারি, যেহেতু মাথা একটা আমরা ধরে নিই এটা নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত প্রথমে। তবে নিউরোলজিস্ট যদি মনে করেন যে চোখের ডাক্তার দেখানো প্রয়োজন, দেখানো যেতে পারে। প্রাথমিক অবস্থায় নিউরোলজিস্টই প্রাইমারি চিকিৎসক হওয়া উচিত। আচ্ছা, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে হেডেকের কারণে সবাই চলে যায় হচ্ছে মেডিসিন স্পেশালিস্টের কাছে, বা তখন কি একটু ডিশোল্ডারিং হয় বা ট্রিটমেন্টের ক্ষেত্রে? প্রফেশনালি ইথিক্যালি এটা নিয়ে আমি আপত্তি করার কথা না। যে কোনো ডক্টরের মাথাটা ট্রিট করতে পারেন প্রাইমারি হেডেক যদি হয়, কিন্তু পরবর্তী সময় যদি রেসপন্স কম হয় তাহলে নিউরোলজিস্টকে দেখানো উচিত। আচ্ছা, কারণ সো ইথিক্যালি আমি কাউকে বলতে পারবো না যে আপনি ওদের কাছে যাবেন না। ডেফিনেটলি। তো সেক্ষেত্রে স্যার মাথা ব্যথার যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর মধ্যে থেকে মানে অ্যালার্মিং কোনগুলো, যেগুলো নিয়ে আসলে খুব ভয় পাওয়া উচিত বা খুব দ্রুত ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাওয়া উচিত? এমন কোনো ব্যথা যদি হয়ে থাকে যে যখন কোনো পেশেন্ট এই ধরনের ব্যথা আগে এক্সপিরিয়েন্স করেননি, আচ্ছা। ফার্স্ট টাইম এভার, সাডেন সিভিয়ার অনসেট হেডেক, বলা হয় যে আমার আগে কখনো এরকম ব্যথা ছিল না, প্রচণ্ড রকম ব্যথা এই প্রথম হলো। এবং আমরা বলি যে এমন ব্যথা যে হঠাৎ করে মনে হলো মাথায় বিদ্যুৎ চমকাচ্ছে, থান্ডার ক্ল্যাপ হেডেক। এটা হলে এটা অরি করার মতো। অথবা আগে যে ধরনের প্যাটার্নের হেডেক হতো সেটা যদি চেঞ্জ হয়ে নতুন কোনো প্যাটার্নের হেডেক হয়, সেটা একটা। সিস্টেমিক কোনো সিমটম যদি থাকে, যেমন জ্বর যদি থাকে সাথে, মাথা ব্যথার সাথে বমি যদি থাকে, যদি এমন কিছু হয় যে কোনো নিউরোলজিক্যাল সাইন পাওয়া যাচ্ছে, যেমন চোখে দুইটা দেখছেন, তারপরে হচ্ছে ওনার ভার্টিগো হচ্ছে বা মাথা ঘুরাচ্ছে, কোনো দিকে অবশ ফিল করছেন, মুখ বাঁকা হয়ে যাচ্ছেন, এগুলি হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এগুলি হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। ওকে। এই ধরনের রেড ফ্ল্যাগ সাইন যদি থাকে তখন ইমিডিয়েটলি চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত। এটা অরিসাম হেডেক বলি। ওকে, ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ যেমন নেওয়া উচিত, ঠিক তেমনি যেমন শুরুতে বলছিলেন আপনি ক্রনিক হেডেক এবং অ্যাকিউট অনসেট হেডেক, সেক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট এবং ডক্টরের কাছে যাওয়াটাও তো অনেকটা ভ্যারি করে। জরুরি। জরুরি তো ডেফিনেটলি, কিন্তু তারপরেও সাডেন অনসেট যে হেডেকগুলো সেগুলো বললেন, অ্যাকিউট হেডেক যেগুলো, সেগুলোই তো অ্যাকিউট হেডেক। অ্যাকিউট হেডেকগুলির মধ্যেই ওটা পড়ে, জি অরিসাম স্যার। হেডেকগুলো। তো সেই জন্য আপনি যদি ডক্টরের পরামর্শ নেন বা যে কোনো ইমার্জেন্সিতে গেলেও এটা পার্থক্য করা সম্ভব হিস্ট্রি শুনে, এটা কি অরিসাম হেডেক নাকি না এটা রেড ফ্ল্যাগ সাইন আছে না রেড ফ্ল্যাগ সাইন নাই। ওকে, এক্ষেত্রে স্যার বাংলাদেশে যেহেতু খুব বেশি মানে কমন আমরা দেখি মাইগ্রেন এবং টেনশন টাইপের হেডেক, আমি আসলে এই দুটো থেকে একটু ডিটেলস শুনতে চাই আপনার কাছ থেকে। টেনশন টাইপ হেডেকটা হচ্ছে যে এটা অলমোস্ট সপ্তাহের ম্যাক্সিমাম ডেগুলিতে থাকে, কাজে কমে খুব একটা ব্যাঘাত করে না, ইউজুয়ালি গ্লোবালি হয়, মানে পুরো মাথা জুড়ে হয়,
বমি থাকে না, পেশেন্ট বলতেই থাকে যে আমার টেনশন, ঘুম হলো না, কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা বেশি করছে, তখন এটা বাড়ে। ডিপ্রেশন একটা বড় কারণ, সেটাও থাকতে পারে। হিস্ট্রি শুনে পার্থক্য করা সম্ভব যে এটা টেনশন টাইপ হেডেক না ক্রনিক ডেলি হেডেক। টেনশন টাইপ হেডেকের ভ্যারাইটি অনুযায়ী বলা যায় যে ক্রনিক ডেলি হেডেকটা হচ্ছে মাসের একটা বিশেষ সময় ধরে, বেশিরভাগ সময় ধরে থাকবে। এবং ধরেন গত 6 মাস ধরে পেশেন্টকে যদি আমরা জিজ্ঞেস করি যে গত 6 মাস থেকে আপনার ব্যথা কত ঘন ঘন হচ্ছে, মোস্ট অফ দ্য টাইমস অফ দ্য উইক যদি থাকে এবং ফর লাস্ট 6 মান্থস, তখন আমরা বলি যে এটা ক্রনিক ডেলি হেডেক। মাইগ্রেনের প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট। প্রথমে যেরকম বলছিলাম যে মাইগ্রেনটা গ্যাপ দিয়ে দিয়ে হয়, আচ্ছা। আবার ক্রনিক মাইগ্রেনের ক্ষেত্রে দেখা যায় যে মাসের 15 দিনের বেশি যদি মাইগ্রেনের প্যাটার্নটা হয় এবং এর মধ্যে সপ্তাহে 30 দিনের মধ্যে যদি 8 দিন মাইগ্রেনের সিমটম নিয়ে আসে, তখন আমরা বলি এটা ক্রনিক মাইগ্রেন। ওকে। সো এটা ডিফারেন্সিয়েট করতে হবে। যারা হেডেক নিয়ে ডিল করেন, নিউরোলজিস্ট, উনি হিস্ট্রি শুনে উনি ওনার রোগীর সাথে কথা বলে বুঝতে পারেন যে সমস্যাটা কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসাটা প্রোগ্রেস করবে। স্যার, চিকিৎসা ব্যবস্থা যদি বলি তাহলে দুইটারই চিকিৎসা ব্যবস্থা কিরকম? টেনশন টাইপের হেডেকের চিকিৎসা কি, মাইগ্রেনের চিকিৎসা কি? টেনশন টাইপ হেডেকের ক্ষেত্রে বলা যায় যে টেনশন রিলিফ করাটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা। সো এটাকে আমি যেটা বলি যে যদি ক্রনিক ডেলি হেডেক বা টেনশন টাইপ হেডেক ধরেই নেই যেটা হচ্ছে, চিকিৎসা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে আপনার উইদাউট মেডিকেশনস, আর হচ্ছে উইথ মেডিকেশনস। স্যার, ডিটেলস আমি শুনবো চিকিৎসা ব্যবস্থাটা, তার আগে একজন কলার ফোন করেছে, ফোনটি নিয়ে নিই। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি জি, ওয়ালাইকুম বলুন। আসসালাম। আমি নোয়াখালী থেকে বলতেছি শিশু। আমার এই প্রায় আজ মাস দুয়েক মতন আমার মাথা ব্যথা করতেছে এই বাম পাশে। যখন আমি জোরে কথা বলি মাথা ব্যথা করে, বা বেশি একটু টেনশন করলে মাথা ব্যথা করে। আর আমার একটু কোমরে একটু সমস্যা আছে। ওই আমি বাইরে দেশে কাজ করছি, ব্লগের কাজ করছিলাম, তখন মাংস বেশি চাপ খাইছি। আপনার মাথা ব্যথা কি মাসে কয়দিন, বেশিরভাগ দিনই কি ব্যথা থাকে? আচ্ছা, আপনি যিনি কথা বলছিলেন তাকে একটু রিকোয়েস্ট করব আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করে কথা বলুন। শুনতে জি পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আপনার ব্যথাটা মাসে কি বেশিরভাগ সময় থাকে? জি জি, আমার ব্যথাটা ধরো না, যখন জোরে কথা বলি বা একটু কথা বেশি বলি তখন ব্যথাটা করে আর কি। জি। বাম পাশে। আপনার ঘুম কেমন হয়? ঘুম এই মোটামুটি হয়, যদি টেনশন করি তাহলে ঘুম হয়, তেমনটা হয় না। টেনশন না করলে ঘুম হয়। আপনি যখন কাজে কর্মে থাকেন ব্যথা কি কমে যায়? হ্যাঁ হ্যাঁ, কমে যায়। এটা টিপিক্যাল একটা টেনশন টাইপ হেডেকের এক্সাম্পল। তো যে যে কারণগুলিতে ওনার ব্যথাগুলি বাড়ে সেগুলি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। উনি ট্রাই করতে পারেন মেডিটেশন, উনি ট্রাই করতে পারেন যোগব্যায়াম, উনি ট্রাই করতে পারেন ডেইলি ওয়াকিং। এটা হচ্ছে নন মেডিকেশন পার্ট। আর তারপর যদি ইমপ্রুভ না করে তখন উনি নিউরোলজিস্টকে দেখাতে পারেন। আচ্ছা। যিনি ফোন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। ডেফিনেটলি আপনি আপনার সমস্যার সমাধান পেয়েছেন। আর আমরা কথা বলছিলাম হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে টেনশন টাইপের হেডেকের। টেনশন টাইপ হেডেকের তো আমি নন মেডিসিন পার্টটা বললাম। ডিফারেন্ট মেডিটেশন সাইট আপনি পাবেন ইন্টারনেটে সার্চ করলে। সেখান থেকে যদি প্রতিদিন 10 মিনিট করে শুনেন, এটা মেন্টাল প্রেশারটাকে রিলিজ করে। আচ্ছা। এটা একটা ভালো ব্যায়াম। এখন তো ডিজিটাল কানেকশন সব জায়গায় আছে। সো যোগ ব্যায়ামের ব্যাপারেও ডিজিটাল মিডিয়াগুলোর হেল্প নিতে পারে। আচ্ছা। প্রতিদিন হাঁটার অভ্যাস করতে পারে, যেমন ধরেন সপ্তাহে 150 থেকে 200 মিনিট হাঁটতে পারেন প্রতি সপ্তাহে। 5 দিন করে যদি উনি হাঁটেন 30 মিনিট করে 150 মিনিট হবে, 2 দিন রেস্ট নেবেন। এটা একটা ওয়ে হতে পারে। এখন ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওনার কেন ঘুম হচ্ছে না সেটা দেখা উচিত। ওনার কোনো ডিপ্রেশন থাকলে তার চিকিৎসা নেওয়া উচিত, কোনো অ্যাংজাইটি ফ্যাক্টর থাকলে তার চিকিৎসা নেওয়া উচিত। এই কম্বিনেশনগুলি যদি ঠিক করা যায় তাহলে ব্যথাটা অনেকখানি কমে আসবে। ওকে, মেডিটেশনটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। প্রিয় দর্শক, মাথা ব্যথার সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়ে আবারও কথা বলবো। নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পর। এই সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা এবং আমার সাথে যিনি ছিলেন তিনি রয়েছেন প্রফেসর ডক্টর নির্মলন্দী বিকাশ ভৌমিক, কনসালটেন্ট নিউরোমেডিসিন, আজগর আলী হাসপাতাল। আমরা কথা বলছিলাম হেডেক নিয়ে, স্পেশালি টেনশন টাইপের হেডেকের ট্রিটমেন্টে ছিলাম স্যার। তো মেডিকেশন আসলে কতটুকু কার্যকর ক্ষেত্রে বা নেওয়া উচিত? মেডিকেশনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আসলে
হিস্ট্রি শুনে বুঝতে হবে যে ওনার টেনশনটা কোথায়। আচ্ছা। এমন হতে পারে উনি খুব ডিপ্রেশনে থাকেন, সেক্ষেত্রে যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টি ডিপ্রেশন শুরু করেন, ব্যথাটা মোস্টলি চলে যায়। আবার দেখতে হবে যে কোনো অ্যাংজাইটি বা কিছু আছে কিনা। তো মূলত হিস্ট্রিটা শুনে ডিফারেন্সিয়েট করতে হবে যে কোন দিকে চিকিৎসা কী ধরনের দিতে হবে। এখানে একটা কথা বলা উচিত, আমাদের দেশে পেশেন্টরা যেটা করে, মাথা ব্যথা হলে ব্যথার কোনো ওষুধের দিকে ঝুঁকে যায়। তো ঘন ঘন যারা ব্যথার ওষুধ খায় তখন একটা রিবাউন্ড সাইকেল হয়। ব্যথা থেকে উনি ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ আবার মাথা ব্যথা বাড়াচ্ছে, এটাকে বলে মেডিকেশন ওভার ইউজ হেডেক। ওকে। তো হিস্ট্রি শুনে দেখতে হবে যে উনি প্রতি সপ্তাহে যদি ব্যথাটা প্রায় দিনই থাকে, ব্যথার ওষুধ কত ঘন ঘন খাচ্ছেন, সেটা তাকে অ্যাডভাইস করতে হবে যে ঘন ঘন ব্যথা ওষুধ খাওয়াটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং মেডিকেশন ওভার ইউজ হেডেকটা রিয়েলি অনেক কমন, যেটা আমরা হিস্ট্রি ছাড়া বোঝা সম্ভব না, কোনো পরীক্ষা করে কিছু পাওয়া যাবে না। কারণ এই ধরনের মাথাতে পেশেন্টগুলিকে দেখা যায় যে যতই আমি ইনভেস্টিগেশন করি, ইউজুয়ালি দে কাম নর্মাল। আচ্ছা। তাহলে কেন পরীক্ষা করি? পরীক্ষা করার উদ্দেশ্য হলো স্যার, কেন পরীক্ষা করি আমি শুনবো। পরে শুনতে যাবেন। হ্যাঁ, আমার একটা ফোন আছে। হ্যালো। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সৌমেন বলছিলাম ঝিনাইদহ থেকে। জি বলুন। জি ম্যাডাম, আমার ওয়াইফের মাথা ব্যথা গত এই করোনার আগ থেকে আর কি। হ্যাঁ। ও টিচার, সরকারি রাজেন্দ্র কলেজে আছে। তো এখন ওর একটু চেঁচামেচি করলে মাথাটা বেশি ব্যথা করে আর কি। আর আমার এক মেয়ে, আমরা দুজনেই চাকরি করি আর কি, দুজন দুই জায়গাতে থাকি। তো স্যারের কাছে আমার প্রশ্ন, আমি কি এখন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাব না নিউরো মেডিসিন ওনার কাছে যাব? ব্যথাটা কত ঘন ঘন হয়? আপনার মেয়ের কত ঘন ঘন হয়? না, আপনার ওনার ওয়াইফের। আমার ওয়াইফের। ওয়াইফের কত ঘন ঘন হয়? ঘন ঘন মানে ধরেন সপ্তাহে 7 দিনে ব্যথাটা থাকে। হ্যাঁ, যদি একটু টেনশন করে বা মেয়ের সাথে চেঁচামেচি বা আমার সাথে একটু চেঁচামেচি হলো, তখন এই ব্যথাটা থাকেই আর কি। না পা খাই একটু ভালো হয়, কিন্তু থাকেই এটা। ধরেন যদি জিজ্ঞেস করি গত 2 সপ্তাহে কতগুলি নাপা খেতে হচ্ছে ওনাকে? গত 2 সপ্তাহে 14 দিন ধরে, তাহলে 5-6 দিন সে নাপা খেয়েছে আর কি। তাতে ব্যথা কমে? হ্যাঁ, তাতে ব্যথা কমে, কিন্তু আবার ফিরে আসে ব্যথা। হ্যাঁ, একটু আগে আপনি কি প্রথম থেকে শুনছিলেন নিশ্চয়ই? জি 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 জি। টেনশনের যে ফ্যাক্টরগুলো, এগুলো রিলিফ করার চেষ্টা করতে হবে। এখন যেহেতু আপনারা দুজন দুই জায়গায় থাকেন, টেনশনটা দুজনের মাথায় এসে পড়ে। বিশেষ করে আপনার মিসেস যখন আপনার বাচ্চাকে টেক কেয়ার করছেন, হাউস হোল্ড ওয়ার্ক করছেন, সব কিছুই করছেন, তো টেনশনটা ওনার ন্যাচারালি বেশি। সো টেনশন রিলিফ করার যে উপায়গুলি বললাম, নন মেডিকেশন, সেগুলি ফলো করার চেষ্টা করা উচিত। আপনি ওনাকে সময় দেন কতক্ষণ, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো কাজে ফোনে কথা বলবেন, ওনার টেনশনটা রিলিফ করার চেষ্টা করবেন। তাতে যদি না হয়, ওনার ঘুমের যদি অসুবিধা থাকে, তাহলে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে ঘুমের ওষুধ নিতে পারেন অল্প কয়েকদিনের জন্য, তখন হয়তো ব্যথাটা কমে যাবে। আপনি নিশ্চয়ই সদুত্তর পেয়েছেন আপনার প্রশ্নের, বাট স্যার, আমি প্রশ্নের উত্তরটা একটু স্পেসিফিক হতে চাই যে আমি কি নিউরো মেডিসিন ডাক্তারের কাছে যাব? জি, অবশ্যই নিউরো মেডিসিনকে দেখাবেন। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, ইন অ্যাডিশন আমি ওনাকে একটু বলতে চাই যে আপনার সাথে চিল্লাচিল্লি করার যে কারণগুলো ঘটে, সেগুলো না করলেই হলো। তাহলে কিন্তু হেডেকটা অনেকটা ভালো হয়ে যাবে। সেটাই বলেন যে টেনশন রিলিফ করার ওয়েগুলি ফলো করতে হবে। এক্স্যাক্টলি। সো যাই হোক, আমরা ছিলাম যে এইখানেই ছিলাম অ্যাকচুয়ালি, আমরা টেনশন টাইপের হেডেকের মধ্যেই কিন্তু এখনো ঘোরাফেরা করছি। এখন যে কয়টা টেলিফোন আসলো, আমরা প্রত্যেকটাই দেখলাম টেনশন টাইপের হেডেক। রিসিভ করলাম। হ্যাঁ, 3টা বোধ, তাই না? হ্যাঁ 3টা, বাট 2টা ছিল হচ্ছে টেনশন টাইপের হেডেক। সো মোস্টলি অ্যাকচুয়ালি টেনশন টাইপ হেডেক, ক্রনিক ডেইলি হেডেক, মেডিকেশন ওভার ইউজ হেডেক, এগুলি হচ্ছে কমন। আচ্ছা। এবং একটা ফলস বিলিভ আছে যে ম্যাক্সিমাম হেডেকগুলি হয়তো মাইগ্রেন, কিন্তু আসলে না, মাইগ্রেন না। যদি ক্রনিক মাইগ্রেন হয়, সেটা হিস্ট্রি শুনে ডিফারেন্সিয়েট করা যায়। ওকে। হেডেকটা যদি অরিসাম সাইন বা রেড ফ্ল্যাগ সাইন না থাকে, মোস্টলি কিন্তু এই ধরনের বিনাইন হেডেক, এগুলো যেগুলি খারাপ কিছু না। ওকে। তো কাজেই রুগীর কাছে পরামর্শ হবে যে আপনি যদি ঘন ঘন ব্যথায় ভুগে থাকেন, আপনি যদি লম্বা সময় আপনার ব্যথাগুলি নিয়ে থাকেন, অবশ্যই চিকিৎসক এবং নিউরোমেডিসিন স্পেশালিস্টের যোগাযোগ করা উচিত। স্যার, মাইগ্রেন টাইপের হেডেক যেটা, সেটা আসলে ওই যে ফলস পারসেপশন তো থাকেই যে আমার মনে হয় মাইগ্রেন টাইপের হেডেক হয়েছে। তারপর টু দ্য পয়েন্টে যদি শুনতে চাই যে কোন কোন সাইনগুলো অ্যাকচুয়ালি মাইগ্রেন টাইপের। কমনলি দুইটা ভাগে মাইগ্রেনকে ভাগ করা যায়। একটা হচ্ছে যে প্রিমনিটরি সিমটম থাকে, যেটাকে আমরা অরা বলি, তো সেটা সহ একটা মাইগ্রেন হতে পারে, ওটা ছাড়াও একটা মাইগ্রেন হতে পারে। তো প্রিমনিটরি সিমটমগুলি হচ্ছে, কারণ মাইগ্রেনটার মেকানিজমটাই হচ্ছে যে ব্রেনের যে ব্লাড ভেসেলগুলি আছে, এটা সংকুচিত প্রসারিত হয়ে ব্যথাটা শুরু হয়। তো যখন সংকুচিত হয়, তখন ব্রেনের পিছন দিকের কিছু সিমটম আসে। কেউ চোখে ঝাপসা দেখে,
কেউ জিগজ্যাগ লাইন দেখে, কেউ জুনি পোকার মতো আলো দেখেন, এবং তার হাফ অ্যান আওয়ারের মধ্যে প্রচণ্ড ব্যথাটা শুরু হয়। আচ্ছা। ইউজুয়ালি ব্যথাটা মাথার এক পাশে হয়ে থাকে, এবং থ্রবিং, মানে আমরা বলি যে মাথা ব্যথা যখন হয় এটা কি ব্রেনে কী ধরনের ব্যথা হয়, ধপধপ করে না চেপে বসে থাকে। টেনশন টাইপ হেডেকগুলি সাধারণত গ্লোবালি মানে পুরো মাথা জুড়ে হয়, এবং পেশেন্ট বলে যে আমার চাপ চাপ অনুভব করি। কিন্তু মাইগ্রেনের সিমটমটা টোটালি ডিফারেন্ট। পেশেন্ট বলতে থাকে যে প্রচণ্ড ব্যথা হয় এবং মাথা ধপধপ করে। এর সাথে আমি তখন ওই সময় কী করলে ভালো লাগে, বলবে যে আমি হয়তো সাউন্ড শুনলে খারাপ লাগে, লাইট থাকলে খারাপ লাগে, আমি এগুলি অফ করে অন্ধকার রুমে শুয়ে থাকি। এটা একটা ইন্ডিকেশন যে এটা মাইগ্রেনের দিকে যাচ্ছে। তারপর ব্যথার ফ্রিকোয়েন্সি একটা তো আগেই বললাম, ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং ট্রিগার ফ্যাক্টরগুলি কোন কোন ট্রিগারে হয় সেগুলো খেয়াল রাখতে হবে। ফুড হ্যাবিট, তারপর হচ্ছে দেখা যায় যে এমটি স্টোমাক, তারপর দেখা যায় যে জার্নি, তারপর দেখা যায় যে এমন কিছু হচ্ছে যেটা স্ট্রেস যোগ হচ্ছে, সানলাইট, এই ট্রিগারগুলি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তো যদি হিস্ট্রি শুনে কনফার্ম করা সম্ভব যে এটা মাইগ্রেন হচ্ছে না অন্য কিছু হচ্ছে, মোট কথা সিম্পলি যদি মনে রাখেন যে মাইগ্রেনের ব্যথাটা মাথার এক পাশে শুরু হবে, এবং শুরু হওয়ার পর হয়তো 2-3 ঘন্টা সিভিয়ার থাকবে, আপনি রেস্ট না নিলে এটা যাবে না, আপনি ওষুধ না খেলে এটা যাবে না, তখনই বুঝতে হবে যে ইট ইজ নট টেনশন টাইপ হেডেক, ইট ইজ প্রবলি মাইগ্রেন হেডেক। ওকে, সেক্ষেত্রে স্যার মানে মাইগ্রেন টাইপের হেডেক কি ট্রিটমেন্টে ভালো হয়? অবশ্যই ভালো হয়, এবং ভালো খবর হলো যে যেহেতু আমি প্রথমে বললাম যে ওভারঅল মাথাটা 15% হচ্ছে মাইগ্রেন। এখন মেল ফিমেল রেশিও যদি করি, মেয়েরা হচ্ছে ধরেন 1.7 বা 2%-এর মতো, ছেলেদেরটা কম। এখন এখানে কাজে হরমোনের কিছু ব্যাপার আছে যেগুলি এটাকে ট্রিগার হিসেবে কাজ করে। 45-এর পরে মেয়েদের মাথা ব্যথাটা অনেকখানি কমে আসে, মাইগ্রেনটা কমে আসে, আচ্ছা। অথবা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটা বলি ট্রান্সফর্ম মাইগ্রেন। মাইগ্রেন থাকে কিন্তু একটু অন্য মাত্রায় থাকে। তো অ্যারাউন্ড 45-এর দিকে এটা সাধারণত কমে যাওয়ার কথা। তাতে যদি না হয় তখন মেডিকেশন নেওয়া উচিত। 2 ধরনের মেডিকেশন, একটা হচ্ছে অ্যাবর্টিভ, মানে হচ্ছে ইমিডিয়েটলি ব্যথাটাকে কমানো, আর একটা হচ্ছে ঘন ঘন ব্যথাটাকে প্রিভেন্ট করা। তো ঘন ঘন ব্যথা প্রিভেন্ট করার আনুমানিক হিসাব হলো যে মাসে যদি 3 বারের বেশি মাইগ্রেনটা অ্যাটাকটা হয়, তখন রেগুলার ওষুধকে প্রিভেনশনটা নেওয়া উচিত। যদি তার চেয়ে কম হয়, অথবা হেডেকটা এমন যে ওনার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত করছে না, সেক্ষেত্রে যখন ওষুধ দরকার তখনই নেওয়া উচিত। এবং এই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। কারণ এখন অনেক মডার্ন ওষুধ এসছে, আগে যে ওষুধগুলো সাইড এফেক্ট বেশি ছিল সেগুলি অ্যাভয়েড করা সম্ভব, এবং এখন তো নতুন ড্রাগ যেগুলি আসছে সেগুলি মাসে একবার নিলেও হয়। সেগুলি এখনও সামনে আসবে, হয়তো বাংলাদেশে আসেনি। তো ওগুলি যদি আসে সেগুলি হচ্ছে টার্গেটেড মলিকুল থেরাপি। আচ্ছা, একেবারে লেটেস্ট। একদম লেটেস্ট, স্পেসিফিক যে নিউরোকেমিক্যাল সিস্টেম দিয়ে মাইগ্রেনটা হয়, সেই ক্ষেত্রে ওই টার্গেটেড থেরাপিটা নেওয়া খুব ভালো কাজ করে। আচ্ছা। কারণ আমাদের দেশে কোনো ডাটা নেই যে কী ধরনের ওয়ার্ক ডে আমরা লস করি, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা হিসাব করে যে মাইগ্রেন বা ব্যথার জন্য তার ওয়ার্কিং ডে কতখানি লস হচ্ছে, এক্স্যাক্টলি। এবং দেখা যাচ্ছে বিলিয়ন্স অফ ডলার্স আর লস্ট। তো সেগুলি থেকেই টার্গেটেড মলিকুলার থেরাপিগুলি, লেটেস্ট জেনারেশন মেডিকেশনগুলি আসছে। সো ইফ ইউ টেক ওয়ান মেডিকেশন ইউ ক্যান গেট রিলিফ ফ্রম মাইগ্রেন ফর এ মান্থ। তো এগুলি হয়তো আমাদের দেশের সামনে আসবে। এগুলো কিরকম কস্ট ইফেক্টিভ আর একটু কস্টলি? ডেফিনেটলি কস্টলি, কিন্তু হিসাবটা তো আপনাকে দেখতে হবে যে আপনি কতখানি ডে লস করছেন, কতখানি কাজকর্ম করতে পারছেন না। তো সেই হিসাবগুলো খুব একটা বেশি না। ওকে স্যার, আপনি বললেন যে মাইগ্রেন আসলে ট্রিটমেন্ট করলে ভালো হয়। এইটাতেই আমি বারবার জোর দিচ্ছি, কারণ এটা অনেকেরই ধারণা যে মাইগ্রেন টাইপের হেডেক কখনো ভালো হয় না, মানে এটা হচ্ছে মেডিকেশনের থেকে এটাকে প্রশমিত রাখতে হিসাব হয়। যেটা বললাম যে যদি মাইগ্রেনটা কত ঘন ঘন অ্যাটাক হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, ডেফিনেটলি মাইগ্রেন ওষুধ খেলে ভালো থাকবে। অবশ্যই। আর এমনিতে ওভারঅল হেডেক কি কখনো পুরোপুরি কিউরেবল কিনা? এটা কঠিন প্রশ্ন। আপনি যদি ট্রিগার ফ্যাক্টরকে কমায় রাখতে পারেন, আপনি যদি প্রিভেন্টিভ থেরাপিটা রেগুলার নেন, একটা সময় হয়তো লাগবে না। ওকে। তার সাথে নন মেডিসিন টাইপগুলি যেগুলি ওয়েগুলি বললাম সেগুলো ট্রাই করতে হবে, অবশ্যই রিলিফ করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। এবার স্যার আমি আসলে রেড ফ্ল্যাগ সাইন যে হেডেকের কারণে হয় সেই কারণগুলোতে যাব, কিন্তু তার আগে আমাকে আবারও নিতে হচ্ছে একটা ব্রেক। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি একটা ব্রেক, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। প্রিয় দর্শক, মাথা ব্যথা নিত্যদিনে যে উপসর্গ এবং করণীয় সে বিষয়ে কথা বলছিলাম আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আবারও ফিরে আসলাম সেখানে, এবং আমার সাথে যিনি ছিলেন তিনি রয়েছেন প্রফেসর ডক্টর নির্মলেন্দু বিকাশ ভৌমিক।
স্যার আমরা কথা বলছিলাম আসলে অ্যালার্মিং সাইন যাদের থাকে বা হেডেক নিয়ে আপনি যেগুলো রেড ফ্ল্যাগ সাইন বললেন সেগুলো আসলে কজগুলো কি মানে সেগুলোর আসলে কতটুকু মানে ট্রিটমেন্টের দরকার বা সেই বিষয়ে একটু যদি আমাদেরকে বলতেন। জি, কজগুলো হিস্ট্রিটা শুনে খেয়াল করতে হবে। যেমন ধরেন এগুলি মোস্টলি সেকেন্ডারি হেডেক নিয়ে আসে। আচ্ছা। এখন ব্রেনের পর্দার উপরে যে রক্তনালীগুলি থাকে সেটা ফেটে রক্তক্ষরণ হতে পারে, যেটাকে সাবআরাকনয়েড হেমোরেজ বলি। এটা কমনলি পাওয়া যায়। এরপরে এমন কোনো ব্যথা যেগুলি ওনার আগে এক্সপিরিয়েন্স করেননি, আগে ব্যথা ছিল এখন ডিফারেন্ট হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে ব্যথাটা বেশি থাকে, বমি হচ্ছে, চোখে ঝাপসা দেখছেন, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে স্পেস অকুপাইং লিশন বা টিউমার জাতীয় কিছু আছে কিনা। ওকে। এছাড়া হতে পারে রক্তনালী ব্লক। এই যে করোনার সময় কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হয়, বিকজ আমাদের ব্রেনে যে রক্তনালী থাকে একটা হচ্ছে আর্টারি অ্যান্ড ভেইন, ভেনাস কিন্তু থ্রম্বোসিস হয়। সো এটা একটা অরিসাম জিনিস। মেয়েদের বিষয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে, করোনার সময় ছেলে মেয়ে দুজনেরই হতে পারে। জ্বর যদি থাকে, তারপরে উনি যদি এমন কোনো সিমটম থাকে যেগুলি নিউরোলজিক্যাল কিছু ইন্ডিকেট করে, যদি খিঁচুনি নিয়ে আসে, বমি হচ্ছে, বমি থামছে না, এই প্যাটার্নগুলি খেয়াল করলে বোঝা যাবে উনি কি টিউমার আছে, যদি জ্বর থেকে করোনায় হচ্ছে, নাকি ওনার সাবআরাকনয়েড হেমোরেজ হচ্ছে, নাকি হেড ইনজুরি থেকে হচ্ছে, পোস্ট ট্রমাটিক হেডেক, এগুলি হতে পারে। তো এগুলি হিস্ট্রি শুনে ডিফারেন্সিয়েট করতে হয়। আচ্ছা, এবার একটু চাইল্ডহুড হেডেক নিয়ে কথা বলি। বাচ্চাদের ক্ষেত্রে বা এই এজে যে হেডেকগুলো হয় সেগুলোর কারণ কি কি? হেডেক যে কোনো বয়সে যে কোনো মেল ফিমেল সবারই হতে পারে। বাচ্চাদেরও হেডেক হয়, অ্যাজ আর্লি অ্যাজ ইয়াং চাইল্ড থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট পর্যন্ত হেডেকগুলি হতে পারে। আর সেখানেও হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যদি ছোটো বাচ্চার সাথে বলতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বাবা মা এবং গার্জিয়ানের হেল্পটা নেওয়া খুব জরুরি। এবং হিস্ট্রি নেওয়ার সময় বাচ্চাদের গার্জিয়ান থেকে শুনতে হবে যে কী ধরনের কমপ্লেন ও করে, অথবা ওই সময় বাচ্চা কী করে, বমি হচ্ছে কিনা, ও ওই সময় একলা চুপচাপ বসে থাকে কিনা, বা শুরু হওয়ার আগে ও বুঝতে পারে কিনা। এগুলি শুনে কিন্তু পার্থক্য করার সময় যে চাইল্ডহুড মাইগ্রেনে সাফার করছে কিনা। কারণ অনেক বাচ্চা চাইল্ডহুড মাইগ্রেন নিয়ে আমাদের কাছে আসে, এবং সেই ক্ষেত্রে যদি চিকিৎসাটা নেয় তাহলে ভালো থাকবে। এবং পেশেন্টকে হিস্ট্রি নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। বাচ্চাকে যখন আমরা হিস্ট্রি নেই তখন বাচ্চাকে আগে ব্রিফ করা উচিত যে আমরা কী করতে চাচ্ছি। অবশ্যই। বাচ্চাকে বোঝাতে হবে যে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কতদিন ব্যথা হচ্ছে, কখন ব্যথা হচ্ছে, এগুলো তুমি আমাকে উত্তর দিতে পারো। অথবা অনেক সময় আমি অ্যাডভাইস করি যে বাচ্চাদের মাকে বলি যে মাসে ব্যথাটা কতদিন হচ্ছে সেটাকে রেকর্ড করে রাখা বা হেডেক ডায়েরি মেনটেন করা। আচ্ছা। তো হেডেক ডায়েরি যদি মেনটেন করে সেটা শুনেও বুঝতে পারি যে ব্যথাটা কী ধরনের ব্যথা হচ্ছে। আবার অনেক সময় বাচ্চারা যদি ড্রয়িং করতে দেওয়া হয় যে তুমি তোমার ব্যথাটা আঁকো, তোমার ব্যথার আগে কী হয় সেটা দেখাও, সে হয়তো একটা ঘর আঁকলো সেটা বাঁকাতেরা হয়ে আছে, ওকে। তার মানে হচ্ছে ডিস্টর্টেড ইমেজ। তো এটা এগুলি শুনে এগুলি প্র্যাকটিস করা যদি যায় তাহলে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করা খুব ইজি যে বাচ্চাদের চাইল্ডহুড মাইগ্রেন হচ্ছে কিনা। ওকে। চাইল্ডহুড মাইগ্রেনের খুব ভালো চিকিৎসা আছে, কারণ বাচ্চাদের স্কুলে যে ডিস্টার্ব ফিল করে, পড়তে চায় না, এই জন্য বাচ্চাদের কোনো হেডেক যদি হয় ইমিডিয়েটলি নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই। স্যার একজন ফোন করেছেন, ফোনটি নিয়ে নিই। জি। হ্যালো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি ডাক্তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি প্লিজ। আমার শুনছি। ওয়াইফের মেরুদণ্ডে এবং ঘাড়ে ব্যথা। জি বলুন, শুনছি। এই ব্যথাটা সবসময় মুখ করে এবং জ্বালাপোড়া করে, আর ঘাড়ে দিয়ে শব্দ করে। এটা আমি ফিজিও মেডিসিন দেখাইছিলাম, দেখানোর পরে উনি নিউরোপেস্ট আর বায়োলাক্স ওষুধ দিচ্ছে আর কি, রেফার করছে নিউরোসার্জনের কাছে। আমি নিউরোসার্জন কোন ধরনের, এটা কি বিভিন্ন ভাগ আছে, নিউরো ভাগ আছে, কোন ধরনের ডাক্তারের কাছে দেখাবো আমি? হ্যাঁ, পেশেন্ট যিনি উনি কি ঘাড়ে ব্যথা হাতের দিকে নামে? জি, হাতের দিকে নামে, পায়ের দিকে নামে। কোন হাতে নামে? বাম হাতে বাম পা। তো ওনার হাত কি ঝিমঝিম করে? হ্যাঁ, ঝিমঝিম করে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা ঠিক মাথা ব্যথা না, ঘাড়ের ব্যথাটা রেডিয়েট করে হাতের দিকে যাচ্ছে। যে ঘাড়ের ব্যথা করে, ঘাড়ের ব্যথা থেকে শব্দ করে, জ্বালাপোড়া করে, আবার পায়ের দিকে মুখ করে। জি, ওনার বয়স কি বলতে পারেন? 31। জি। ওনার কি হাতে আগে সমস্যা ছিল, হাতে ঝিমঝিম করতো আগে? না না, আগে কিছু করছে না, এরকম করছে না, এই ব্যথা থেকে আপনি প্রাথমিকভাবে যাকে দেখেছেন ভালো চিকিৎসা পেয়েছেন, কিন্তু আমার মনে হয় আপনি নিউরোলজিস্ট, নিউরোসার্জন যে কোনো একজনকে দেখাতে পারেন। সরি, নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন যে কোনো একজনকে দেখানো উচিত। আচ্ছা আচ্ছা।
আপনি যে কোনো নিউরোলজির স্পেশালিস্টকে দেখাতে পারেন, নিউরোসার্জনকে দেখাতে পারেন। মনে হচ্ছে এটা ঘাড়ের ব্যথা হাতের দিকে রেডিয়েট করছে, এটা হয়তো মাথা ব্যথা না, এটা হয়তো ডিফারেন্ট জিনিস। কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমরা তো চাইল্ডহুড হেডেকে ছিলাম। জি স্যার। চাইল্ডহুড হেডেকের যদি ওষুধ মেডিকেশনের ব্যাপার ডিসিশন নেওয়ার জন্য যেটা বললাম যে হেডেক ডায়েরিটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং ও স্কুল ডে কতখানি মিস করছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। প্লাস হিস্ট্রি থেকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কত ঘন ঘন হচ্ছে। অ্যান্ড আফটার অ্যানালাইজিং দিস আপনি ডিসিশনটা নিতে হবে, এবং অবশ্যই নিউরোলজিস্টকে দেখাতে হবে। তো আমাদের দেশে এখন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট আছে, নিউরোসার্জন আছে, সো যে কোনো স্পেশালিটি যেতে পারে। ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে যেসব বাচ্চাকে মাইগ্রেন নিয়ে আসে তাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে। সো এই জিনিসগুলি জেনে তারপর চিকিৎসা শুরু করতে হয়। এখন অ্যাডাল্টে যে ওষুধগুলি আমরা ইউজ করি সেগুলি আমরা বাচ্চাদের ক্ষেত্রে সব কিছু দেওয়া সম্ভব না। সো ড্রাগ সিলেকশন একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন আমি যদি এমন ওষুধ ইউজ করি যেখানে বাচ্চা খুব সারাদিন ঘুমাচ্ছে, ও স্কুল ডে লস হবে। সো এটা ডিপেন্ড করবে যে বাচ্চার সিমটম কতখানি, কত ঘন ঘন হচ্ছে, মাইগ্রেনটা ওর ডেইলি স্কুল লস কতখানি করছে, তার উপর ডিপেন্ড করে চিকিৎসাটা ঠিক করতে হবে। ডেফিনেটলি ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। আর ওল্ড এজে যে মানে হেডেকগুলো হয় সেগুলো কতটুকু ঝুঁকি? ওল্ড এজের হেডেকগুলো একটু ডিফারেন্ট হয়। যেমন ধরেন নিউরালজিক হেডেক বলি আমরা, নিউরালজিক হেডেকগুলো একটু ডিফারেন্ট হয়। সিমটমটা যে কোনো নার্ভের এফেক্ট অনুযায়ী হয়ে থাকে। যেমন ধরেন ফিফথ নার্ভ, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা যদিও ফেসের হেডে আমরা ফেশিয়াল পেন বলি, কিন্তু এগুলো নিয়েও আসতে পারে। তারপরে আপনার আর্থরাইটিস, যে ব্রেনের যে রক্তনালীগুলি আছে সেই রক্তনালীতে কোনো প্রদাহ থাকলে সেটা নিয়ে আসতে পারে। সাডেন অনসেট সিভিয়ার হেডেক নিয়ে আসতে পারে। তো এইগুলি বয়সের সাথে হিস্ট্রি শুনে ডিফারেন্সিয়েটটা করতে হয়। এবং ওয়ারিসাম সাইনগুলির মধ্যে যদি ওনার ভিশনে কোনো প্রবলেম থাকে, ওনার আগে কখনো এই ধরনের ব্যথা হয়নি, ফ্যামিলি হিস্ট্রি নাই, উনি রিসেন্টলি এই ধরনের ব্যথা এক্সপিরিয়েন্স করছেন, তখনই আমরা ধরে নিই যে এগুলি এই বয়সের জন্য খারাপ কারণগুলি আছে কিনা সেটা কনফার্ম করা উচিত। ওকে। আর যদি থেকেও থাকে তার চিকিৎসা দেওয়া সম্ভব। আচ্ছা, ডেফিনেটলি। আর সাডেন অনসেট যে হেডেক, তার মধ্যে একটা হেডেক হচ্ছে থান্ডার ক্লাম্প হেডেক, আমরা জানি যে মেইনলি ছেলেদের হয়ে থাকে। সেই বিষয়ে যদি স্যার কিছু বলেন। থান্ডার ক্ল্যাপ মানে আমরা বলতে চাচ্ছি বিদ্যুৎ চমকানোর মতো, এবং হেডেকটা রিয়েলি তাই হয়। এবং দেখা যায় যে প্রচণ্ড রকম সাডেন অনসেট সিভিয়ার হেডেক হয়, বমি থাকে, পেশেন্ট আনকনশিয়াস হয়ে যেতে পারে। তো এটা যদি হয় ইমিডিয়েটলি জরুরি কোনো হাসপাতালে জরুরি বিভাগে যাওয়া উচিত, এবং চিকিৎসক শুনলেই বুঝতে পারবেন যে এই ধরনের ব্যথার কারণ কী। তো সাবআরকনাইট হেমারেজ আমি আগেও বলছিলাম যে ব্রেনের রক্তনালী ফেটে রক্তক্ষরণ, এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তো মোস্ট অফ দ্য কেসেস এটাই বেশি পাওয়া যায়। আর যেগুলি বললাম যে ইমার্জেন্সি সিচুয়েশন সাধারণত এটা নিয়ে আসে, আর অন্যগুলো অত ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে না। কিন্তু যদি ভিশনের কোনো প্রবলেম থাকে তখন ধরে নিতে হবে যে এটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন, সেগুলিকে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব, দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। ওকে স্যার, ভিশনের কথা যখন আসলো, আসলে চোখের সাথে তো হেডেকের অনেক রিলেশন। তো নাও এ ডেজ প্যান্ডেমিক হোক আর যে কারণেই হোক, অনেকের কিন্তু স্ক্রিন টাইমটা অনেক বেশি থাকে, বা অনেকে কম্পিউটারেও কাজ করে অনেকক্ষণ ধরে। তাদের যে হেডেকটা হয়, বা তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? পরামর্শ থাকবে একটানা স্ক্রিনে বেশিক্ষণ না থাকা, এবং অপথলমোলজিস্টের পরামর্শ নেওয়া। মানে আপনার ব্রেন, চোখটা যখন ফ্যাটিক হয় চোখের মাসেলগুলি, তখন পেইনটা শুরু হতে পারে। সো আপনি যদি রেস্ট দিয়ে করেন, আপনি কিছুক্ষণ করার পর যদি আপনি 20-30 মিনিট করার পর যদি কিছুক্ষণ রেস্ট দেন, তাহলে কিন্তু এটা অনেকখানি কমে যাবে। অর্থাৎ এক্সপোজারটা কমাতে হবে। ওকে, এক্সপোজারটা কমাতে হবে, এবং সেক্ষেত্রে তো ডেফিনেটলি টাইম এবং রুটিন করেই নিতে হবে। হ্যাঁ, রুটিন করে নিতে হবে, কিন্তু আপনি তো অফিসে আরও সেটা পারবেন না। হ্যাঁ। সো কাজে ইন্টারমিটেন্ট গ্যাপ করে আপনাকে কাজগুলি করতে হবে, ওকে। এবং ওয়ার্কিং আওয়ারটা আপনাকে স্প্লিট করে নিতে পারে। আচ্ছা, জি স্যার, আমি আরও শুনবো, কিন্তু আমাকে আবার একটা ফোন নিতে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি জামালপুর থেকে বলছিলাম, শাহিন। হ্যাঁ, বলুন। আমার দীর্ঘ 4-5 বছর যাবৎ মাথা ব্যথা। মাথার বাম পাশের চোখের উপরে থেকে ব্যথাটা শুরু হয়, ধীরে 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 মাথার একবারে উপরে চলে যায়, তীব্র ব্যথা হয়। জি, মাসে কয়দিন ব্যথাটা থাকে আপনার? মাসে 3-4 বার রেগুলার এরকম। এটা হচ্ছে ক্রনিক মাইগ্রেনের একটা এক্সাম্পল। আপনি কি প্রতিবার ব্যথার সাথে বমি করেন? বমি যদি বেশি হয় তখন হঠাৎ মাঝে মধ্যে বমি হয়।
কি কি অবস্থায় ব্যথাগুলি বাড়ে? যেমন আপনার ঘুম কম হলে বাড়ে, এইটা স্যার ঘুম কম হলে বাড়ে, রোদ্রে গেলে বাড়ে, ঠিক আছে, কিন্তু তারপরে ব্যথাটা রেগুলার আর কি। আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন? হ্যাঁ, একজনের পরামর্শ, মানে একজন এমবিবিএস এর পরামর্শ নিয়েছিলাম। উনি অ্যামিড দিয়েছিল 10, তারপরে নোরিয়াম। আপনার এখন পর্যন্ত চিকিৎসা ভালোই আছে, এটা মনে হচ্ছে ক্রনিক মাইগ্রেন। আচ্ছা। আর মোস্ট অফ দ্য টাইম ওনার মান্থলি একটা ফিক্সড টাইমে থাকছে ব্যথাটা। তো আপনি দ্রুত একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন, এবং আপনি যদি নিউরো মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত, এবং আপনি যদি রেগুলার মেডিকেশনটা ফলো করেন তাহলে এই ব্যথা অনেকখানি কমে যাবে। ওকে। আপনি অ্যামিডটা কি 10 মিলিগ্রাম খাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? লাইনটি মনে হয় কেটে গিয়েছে। জি, ওনার ইমিডিয়েটলি উচিত হবে একজন নিউরো মেডিসিন স্পেশালিস্টকে দেখানো, ওকে। দেখে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া। এবং এটা যেটা বললাম যে ক্রনিক মাইগ্রেন হওয়ার চান্স খুব বেশি। সো আসলে মাইগ্রেন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, সো ডেফিনেটলি উনি বুঝতে পারবেন বুঝতে যে পারবেন। হ্যাঁ কোন জিনিসটা ওনার করা উচিত। আর আমরা আসলে আমাদের অনুষ্ঠানে যে জায়গায় ছিলাম স্যার, সেই জায়গায় আবার ফিরে আসি। তো আপনি বলছিলেন আমাদেরকে আজকে যে হেডেকের যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা, সেটা আসলে ওভারঅল শোনা হয়ে গিয়েছে আপনার কাছ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি যে সাডেন হেডেকগুলো ছাড়া বা অ্যালার্মিং যে রেড সিগন্যালগুলো ছাড়া হেডেকের কোন পর্যায়ে অ্যাকচুয়ালি একজন পেশেন্টের ডক্টরের কাছেই যাওয়া উচিত? হ্যাঁ, এটাকে দুইটা ভাগ করি। এটা ডক্টরের কাছে যাওয়া উচিত, কখন পরীক্ষা করা উচিত। যদি সে আবার পুরোনো কথাই বলতে হবে যে হ্যাঁ, যদি হেডেকগুলি ডেইলি হতে থাকে, অথবা যদি মাইগ্রেন প্যাটার্নে হেডেক থাকে, তাহলে অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত। এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কখন আমি কোনো ইনভেস্টিগেশন করব। এখন মুশকিল হচ্ছে যে এখন আমাদের দেশে ট্রিটমেন্ট মডেলিটিসগুলো অনেক চেঞ্জ হয়েছে। ইনভেস্টিগেশনগুলো আগে যেগুলো ছিল সেগুলো আমরা করতে পারছি। পেশেন্ট হয়তো অনেকদিন সাফার করার পর সরাসরি ডাক্তারকে এসে বলছে, আমার একটা সিটি স্ক্যান করে দেয়। আচ্ছা। তো ডক্টর শুড ডিসাইড যে কখন আমি করব। ওকে। তো মোটামুটি একটা রুল করা যায় যে রেড ফ্ল্যাগ সাইন বা সিমটম যদি না থাকে, অথবা যদি ওনার অরিসাম হেডেকের মধ্যে না পড়ে, যেটা হিস্ট্রি শুনে পার্থক্য করা সম্ভব, সেক্ষেত্রে মোটামুটি 1.5 থেকে 2 মাস বা 3 মাস ওয়েট করতে পারে কোনো ইনভেস্টিগেশন ছাড়া। ওকে। কিন্তু যদি এমন হয় যে উনি ব্যথা নিয়ে অনেক ভুগছেন, পেশেন্টের মেন্টাল পিসটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান প্রথমে অ্যাডভাইস করি, অথবা আদার কোনো ইমেজিংয়ের হেল্প নিতে পারি। তো সেই অনুযায়ী চিকিৎসা করে তারপর ডিসিশনটা নেওয়া উচিত যে চিকিৎসাটা কোন দিকে যাবে। এখন ধরে নিলেন যে আপনি সব রিপোর্ট নর্মাল, মোস্ট অফ দ্য টাইম তাই থাকে, পেশেন্ট হতাশ হয়ে যায়, স্যার সব তো নর্মাল, আমার ব্যথা হয় কেন? হ্যাঁ হ্যাঁ। কারণ আমি যেটা বলি যে আপনি কি টিউমার হলে খুশি হতেন? কাজে ট্রিটমেন্ট করার আগে যে টেস্টগুলি করার উদ্দেশ্য হচ্ছে খারাপ কিছু নেই সেটা কনফার্ম করা। দ্যাট ইউ নিড টু এক্সপ্লেন টু দ্য পেশেন্ট আর পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে। তারপরে আপনি চিকিৎসা শুরু করলে ভালো হয়। তো অহেতুক ইনভেস্টিগেশন না করে যখন প্রয়োজন তখনই করা উচিত। যদি রেড ফ্ল্যাগ সাইন থাকে ইমিডিয়েটলি করা উচিত। যদি পেশেন্ট ডিজায়ার করে তাহলেও করা উচিত। এবং যদি এমন হয় যে ট্রিটমেন্টগুলি নিচ্ছেন কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন ইমেজিংগুলি করে করা ফেলা উচিত। করে ফেলে তখন আপনি ডিসাইড করবেন যে তাকে প্রিভেন্টিভ থেরাপি দিবেন মাইগ্রেন যদি থাকে, নাকি তাকে অ্যাবর্টিভ মানে ওই সময়ের জন্য চিকিৎসা দিবেন। তো মোটামুটি হিসাব তো বললাম এর আগেই যে যদি মাসে 3 বারের বেশি অ্যাটাকটা হয়, অথবা সিঙ্গেল অ্যাটাকে উনি 3 দিন ধরে অফিস করতে পারছেন না, তখনই মাইগ্রেনের প্রিভেন্টিভ থেরাপিটা শুরু করা উচিত। আচ্ছা। টেনশনের ক্ষেত্রে নন মেডিকেশনাল যে ওয়েগুলি সেগুলি খুব হেল্প করে। ওকে। কারণ যারা লম্বা সময় টেনশন নিয়ে আসেন, আপনি দ্রুত টেনশন রিলিফ করতে পারবেন না। কাজে ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্য পেশেন্ট যে আপনার একটা সময় লাগবে, আস্তে আস্তে ভালো হবে। আর মেডিকেশন ওভার ইউজ যারা করেন তাদের ক্ষেত্রে এটা বোঝানো উচিত যে আপনি ব্যথা ওষুধটা বাদ দিবেন, এই ওষুধগুলি ফলো করেন। এখন অনেক নতুন ধরনের মডেলিটিস অফ চিকিৎসা আসছে, নতুন ধরনের ড্রাগগুলি আসছে, সেগুলি অ্যাড করে কিন্তু চিকিৎসাটা খুব ভালোভাবে করা সম্ভব। আচ্ছা স্যার, আমরা আসলে হেডেকের টিউমার নিয়ে কথা বলিনি। আই মিন টিউমারের কারণে, ব্রেন টিউমারের কারণে যে হেডেকগুলো হয়, যে সেই বিষয়ে যদি একটু বলতেন। খুব কম পার্সেন্ট এই ধরনের ব্যথা নিয়ে আসে। ইউজুয়ালি আদার কোনো নিউরোলজিক্যাল সাইন থাকে, যেমন ধরেন চোখে ঝাপসা দেখছেন বা চোখে ডাবল ভিশন হচ্ছে, আর্লি মর্নিং হেডেকগুলি সাধারণত একটু অরিসাম, আমরা ধরে নিই যে টিউমারের কারণে হয়ে থাকতে পারে, অথবা ব্যথার প্যাটার্নটা চেঞ্জ নিয়ে আসছেন, ওকে। অথবা উনি আনস্টেডি মানে হাঁটতে গেলে পড়ে যাচ্ছেন, অথবা উনি টিউমারের ব্যথাগুলি কিন্তু খুব ইউজুয়ালি মডারেট সিভিয়ারিটি হয়, আচ্ছা। সিভিয়ার হেডেক হয় না। প্যারাসিটামল খেলে চলে যাচ্ছে, আবার আসতেছে। ওকে।
তো এইসব দেখে বোঝা যায় যে টিউমার আছে কি নেই। এক্স্যাক্টলি। আর এই প্রশ্নটা করার কারণই হচ্ছে যে অনেকের ধারণাও থাকে সরি যে মানে আমার হেডেক হচ্ছে মনে হয় আমার মাথার মধ্যে ব্রেন টিউমার হয়েছে, এরকম একটা ব্যাপার থাকে। এটা তো অনেকেই যাই নিয়ে হোক, নিয়ে এসে বলেন যে আমার চাচাতো ভাইয়ের ছিল ব্রেন টিউমার ছিল, আমি এটা সিটি স্ক্যান করতে চাই। রাইট, তো এখানে মেন্টাল পিসের কারণে পেশেন্টকে আমরা ইনভেস্টিগেশন অ্যাডভাইস করি যে এটা আসলে নাই, এক্স্যাক্টলি। সেটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। হেডেক খুবই কমন একটা সিমটমস বাংলাদেশের জন্য। সো আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডেফিনেটলি একটু হলেও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আর এই চেষ্টাটা আসলে আমাদের চলতেই থাকবে। আগামী সপ্তাহে আবারও চলে আসবো আরও ইম্পর্ট্যান্ট কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।